এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান কানাডায় গ্রেফতার। রাম মন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করত। দোহায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনার দাবি, সরাসরি আলোচনা নাকচ করল তেহরান। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প। ভেনেজুয়েলায় 58,000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্তের আশঙ্কা। সর্বশেষ জানাবো, আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, বলেছেন মাচাদো। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। রাম মন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করত। ভারতের রাম মন্দির নির্মাণের জন্য ভক্তদের দেওয়া কোটি কোটি রুপি অনুদানের অর্থ আত্মসাতের ঘটনায় এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকারের তীব্র সমালোচনা করছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার 30 জুন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে অনুদানের ঠিক কী পরিমাণ অর্থ চুরি গেছে তার সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। তবে মন্দিরের হিসাব থেকে প্রায় 7 বা 7.5 কোটি রুপি নগদ অর্থের হিসাব মিলছে না বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে প্রায় 80 লাখ রুপি উদ্ধার করেছে পুলিশ বলে জানা গেছে। এর আগে গতকাল উত্তরপ্রদেশের পশ্চিমের বিজনোর জেলায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে হায়দ্রাবাদের এই আইন প্রণেতা ব্যঙ্গ করে এ কথা বলেন। ওয়াইসির মতে, রাম মন্দির ট্রাস্টে যদি কোনো মুসলিম থাকতেন তাহলে এতক্ষণে সরকার তাকে এনকাউন্টার হত্যা করত এবং তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিত। অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে বিলম্ব হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াইসি। পাশাপাশি বহুল আলোচিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ এমনকি হেফাজতে নেওয়ার আবেদনও করেছে না বলে অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত জনতা জোরালো করতালির মাধ্যমে তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানান। এর আগে 2024 সালের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির তৈরির কাজ উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। মন্দির নির্মাণের জন্য ভক্তরা কোটি কোটি রুপি আর্থিক অনুদান ও গয়না দান করেন। দোহায় ইরান যুক্তরাষ্ট্র আলোচনার দাবি, সরাসরি আলোচনা নাকচ করলেন তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে চলতি মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এই ধারাবাহিকতায় মঙ্গলবার 30 জুন কাতারের রাজধানী দোহায় কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করছেন মার্কিন প্রতিনিধিরা বলে জানিয়েছে উপসাগরীয় দেশটি। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের একটি প্রতিনিধি দল এই সপ্তাহে দোহা সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবিও নাকচ করেছে তেহরান। কাতারও জানিয়েছে, দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে দোহায় কোনো উচ্চ পর্যায়ের বৈঠক বা সরাসরি আলোচনার পরিকল্পনা নেই। আলোচনাগুলো সম্পর্কে যা জানা গেছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে বার্তা সংস্থা এএফপি। কারা অংশ নিচ্ছেন, কবে হচ্ছে? সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান নতুন করে আলোচনার অনুরোধ জানিয়েছে। তিনি লেখেন, এটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে। এরপর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এই সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য দোহায় যাচ্ছেন। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার নিশ্চিত করেন, উইটকফ ও কুশনার দোহায় অবস্থান করলেও তারা ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য আসেননি। তিনি বলেন, তারা মধ্যস্থতাকারী ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। আলোচনায় আঞ্চলিক বিভিন্ন বিষয় থাকবে, যার মধ্যে অবশ্যই ইরান এবং লেবাননের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল সপ্তাহের শেষ দিকে চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা করতে দোহায় যাবে। তবে সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নয়। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার 6 থেকে 3 ভোটের ব্যবধানে দেওয়া এক রায়ে নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশেই বহাল রাখা হয়েছে। অভিবাসন নীতি কঠোর করার এই উদ্যোগ বাতিল হকে ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রথম দিনে এই বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। ওই আদেশ বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কোনো শিশুর মা বাবার অন্তত একজন যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে ওই শিশু জন্মসূত্রে নাগরিকত্ব স্বীকৃতি পাবে না। মার্কিন সরকারি সংস্থাগুলোকে এই নির্দেশ মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এই রায়ের খসড়া প্রস্তুত করেন। রায়ে তিনি মার্কিন সংবিধানের 14শ সংশোধনীর কথা উল্লেখ করেন, যা মূলত গৃহযুদ্ধ শেষে দাসপ্রথা বিলুপ্তির পর মুক্ত হওয়া দাসদের নাগরিকত্ব নিশ্চিত করতে প্রণীত হয়েছিল। রায়ে বলা হয়, মা বাবা সাময়িক বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানে জন্ম নেওয়া তাদের সন্তান সংবিধান অনুযায়ী নিশ্চিতভাবেই জন্মসূত্রে নাগরিক। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, নাগরিকত্ব হলো তখনও এবং এখনও আমাদের রাজনৈতিক সম্প্রদায়ের অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার চাবিকাঠি। 14শ সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে মুক্তভাবে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা বজায় রাখছি। ভেনেজুয়েলায় 58,000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্তের আশঙ্কা। ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে 58,000-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশিত স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। 7.2 ও 7.5 মাত্রার ওই দুটি ভূমিকম্পে অন্তত 1700-এর বেশি প্রাণ হারিয়েছে। প্রকৃতির এই দুর্যোগে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকার দেশটিতে আঘাত হানা এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা AFP খবর জানিয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজলিউশনের রাডার চিত্রগ্রহণকারী স্যাটেলাইট সেন্টিনেল-1 এর তথ্যের বরাত দিয়ে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কুরিশে ও জ্যামন ভান ডেন হুক বলেন, ভূমিকম্পের পরদিন 25 জুন সংগৃহীত স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় 58,870টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। গবেষকরা বলেন, এটি একটি প্রাথমিক ও দ্রুত মূল্যায়ন। এতে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের যে চিত্র পাওয়া গেছে তা ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আরও বলেন, এই সংখ্যাকে শুধু একটি প্রাথমিক সূচক হিসেবে বিবেচনা করা উচিত, কারণ ঘটনাস্থলে গিয়ে এখনও এর সত্যতা যাচাই করা হয়নি। এদিকে জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ সোমবার বলেন, এ পর্যন্ত 855টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 189টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। আমাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, বলেছেন মাচাদো। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে 1700 জনেরও বেশি মানুষের মৃত্যুর পর দেশে ফিরতে চাইলে সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো।